আপনি যে রিপোর্টটি নিয়ে কথা বলছেন সেটি গণ অভ্যুত্থানের সময়ের যে সংঘটিত অপরাধ, সেই অপরাধ নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু আপনারা তো বলছেন আপনি যখন অন্য নেতাদের উদাহরণ এখানে টানলেন যে তারা কিভাবে ভিকটিম হয়েছে, সেটা তো আপনি আগের কথা বলছেন, 2010-এর কথা বলছেন, 14-এর কথা বলছেন, 18-এর কথা বলছেন। সেই সময়ে একজন ব্যক্তিকে যদি উঠিয়ে নিয়ে যে টর্চার করে ছেড়ে দেয়, তাহলে মামলাটা তাকে তো বলতে হবে যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা জিনিস বলে দিই। ধরে নেন, আপনি জানেন কিনা আমি জানি না, 43% ছিল হচ্ছে এতিম ছেলে ফেলে যারা শাপলা চত্বরে মারা গেছেন এবং তার কাওমি মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় কথা হলো আমরা বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের 57 জন খালি ফ্যামিলি এফেক্টেড। সো এগুলোর জন্য কি বলা হয়েছে যে তুমি কি করো, ইনকোয়ারি করো, করে বিচারের ব্যবস্থা করো। আপনি যাকে বলতেছেন, ধরে নেন আমি যদি এখানে আমির জামাতের কথা বলছেন, একটা শোনেন, অর্ধেক কথা বললে হবে না। আওয়ামী লীগ পড়ে যাওয়ার আগে কিন্তু সারা বাংলাদেশকে ওবায়দুল কাদের সবসময় বলতো যে আওয়ামী লীগ যেদিন পড়ে যাবে লক্ষ লক্ষ লোকের মানুষের লাশ সারা রাস্তায় পড়ে থাকবে। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত এই দেশে কিন্তু কোনো সরকার ছিল না এবং আল্লাহর ইচ্ছায় একটা লোকও মারা যায়নি। ডাকাতির চেষ্টা হয়েছে, আমরা সবাই পাহারা দিয়ে সেটাকে রক্ষা করা হয়েছে। এই যে সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে কিছু জিনিস মনে রাখতে হবে। সেই সময় যদি আমি যে গত 3-4 দিন আগেই আমির জামাত বললেন যে যদি সেই সময় কাম ডাউন করা না হতো তাহলে রক্তের বন্যা বয়ে যেত, যদি প্রতিশোধ পরায়ণ হতো। প্রথম জিনিস হচ্ছে আইনের উপর শ্রদ্ধাশীল থেকে আপনাকে যা করার আপনি সেটা আইনের উপর শ্রদ্ধাশীল, আর নিজের হাতে আইনটা তুলে নিন না। এটা আমার কথা হলো যে আইনকে প্রভাবিত করারও দরকার নাই, আইনকে তুলে নিয়ে আসার দরকার। যত 15 বছরে যেভাবে জুডিশিয়াল ক্লিনিং হয়েছে, যেভাবে হয়েছে সেই জায়গায় না, আইনটাকে আইনের জায়গায় থাকতে দেন এবং তাতে যার বিচার হবে হবে, যার বিচার হবে না হবে না। এবং আপনাকে একটা জিনিস বলি, এই যে একটু আগে বললেন না ভাই, সাধারণ আওয়ামী লীগ বা অসাধারণ আওয়ামী লীগ আমি জানি না, বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগের বিচার হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, কারণ আওয়ামী লীগের কাজকর্ম সাসপেন্ডেড, নিষিদ্ধ না, কিন্তু আপা যেটা বললেন সাসপেন্ডেড, আর আমাদেরকে নিষিদ্ধ করা, নিষিদ্ধ বলেছে একবার, সাসপেন্ডেডও বলেছে একবার। কে বললো সেটা জানি না, যিনি নিষিদ্ধ করেছেন সাসপেন্ড করেছেন উনিই বলেছেন। শেষ করে দিই আপা, কারণ আমরা দেখে শুনে আসলাম, আমি তো দুইটাই বলেছি, আপনি হয়তো বলছেন আর আমার সামনে ঠিক আছে। আমি বলেছি আপনার নির্বাচন বিষয়ে একটু আপনি কথা বলেন। মানে গণভোটের জন্য আমাদের আদালতে যাওয়া উচিত কিনা আগে বলে দিই, এই সরকার সাংবিধানিক সরকার না, এই সরকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ সরকার। এই সরকার যে শপথ নিয়েছে 8 তারিখে, সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আওতায় শপথ নিয়েছে এবং এই সরকার 106-এর বিধান মতেও কোনো সরকার না। সেটা আজকে সে মামলাও পেন্ডিং যে এই সরকার 106-এর সরকার না, কারণ 106 কোনো অর্ডারই, 106-এর ভিত্তিতে কোনো অর্ডারই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে যদি কোনো অর্ডার না থাকে, কোর্টের অর্ডার হলে তার একটা রেকর্ড থাকতে হবে। এটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল, সেটা কিন্তু সেই চ্যালেঞ্জটা টেকে নেই না, বলে দিচ্ছি আপনাকে, সেটা সেই জায়গায় নিয়ে যাচ্ছি। 106 এর কোনো ফাইল নাই কোথাও। সো ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো 16 একটা অর্ডার পাস হয়েছে, দেয়ার ইজ নো ফাইল। অর্ডার দিছে যে হাইকোর্টে একজন ফাইল করেছিল এই সরকারকে কেন বিপ্লবী সরকার ঘোষণা করা হবে না, তখন ওই জাজমেন্টে বলছে এই সরকার জনগণের কি সার্বভৌম ক্ষমতার বলে এসছে এবং সেই সময় 106-এর কথাটাও ওখানে বলেছিল। দেখেন আর একটা জিনিস দেখেন, জুলাই ঘোষণাপত্রে বলা ছিল এই সরকার হচ্ছে 106-এর সরকার, জুলাই সনদে এসে কিন্তু সেই 106টা তুলে দেওয়া হলো। কেন তুলে দেওয়া হলো? যখন দেখা গেল 106 অ্যাকচুয়ালি নাই। তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে, তাহলে আমরা যে ভোট চাচ্ছি ফেব্রুয়ারি মাসে চাই, জানুয়ারি মাসে চাই, ডিসেম্বরে চাই, এটার তো একটা ম্যান্ডেট লাগবে। ম্যান্ডেটটা কি হবে? ম্যান্ডেটটা হতে হবে জুলাই সনদ। এই জুলাই সনদে আমরা কিন্তু এগ্রি করছি, কি করছি, 6টা কমিশনের যে রিপোর্ট তার উপর ভিত্তি করে আমরা সংস্কার করব। এবং আমি একটু বলি, আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আমি সেটা হচ্ছে আপনি জুলাই সনদ তো সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ আগামীতে আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ। আর আপনি যেটা বলছেন যে 106 যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায়, সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার এবং এই সরকার অসাংবিধানিক, এই সরকার সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে মানে অসাংবিধানিক
সংবিধান না, সংবিধান অসাংবিধানিক আর অলিখিত সংবিধান দুটো আলাদা। আমি একটু বলি, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা শব্দ আছে সংবিধানে নাই। শুনেন আমি বলে দিই, ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে কালচারের থিওরি, গ্রান্ডনাম থিওরি। দ্যাট গ্রান্ডনাম থিওরি হচ্ছে বিপ্লবের পর যখন সংবিধান বিকল হবে, সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই, এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সে এটাও সংবিধানে নাই, 2/3 এই সংবিধান অকার্যকর। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আছে, সেই জনগণের সেটাই সার্বভৌম ক্ষমতার সুযোগ দিচ্ছে 106 এর অধীনে। 106 বলে কিছু নাই, একটু আমি বলতে পারি, 106 বলে কিছু নাই। এখন কথা হলো, আপনি যদি বলেন সংবিধান করে আমি ইলেকশন চাই, সংবিধানে কি দেওয়া আছে যে 5 বছর পর পর ইলেকশন হতে হবে, তাহলে 2024 সালে ইলেকশন হচ্ছে, নেক্সট ইলেকশন হতে হবে কবে? 2029 সালে। দ্যাটস দ্য মিন। সেই জন্যই কি আয়োজন আপনার 2029 সালে না, বলা হচ্ছে যে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে সেটা অবশ্যই করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই জন্য আমরা চাচ্ছি কি রেফারেন্ডাম। আর জুলাই সনদের সাথে কেন ইলেকশনের কি সম্পর্ক? এই গভর্নমেন্টের লেজিটিমেসি নির্ভর করতেছে জুলাই সনদের উপর। যে সরকারের যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট চাই, আমরা চাই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। আমরা 48টা কনস্টিটিউশনের টোটাল 86টার মধ্যে 48টা ধারায় আমরা ঐকমত হয়নি, সে 48টা পর্যন্ত কি চাই? পরিবর্তন চাই। তো কনস্টিটিউশন যখন পরিবর্তন করবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে, তাহলে আপনাকে এবার আপনার লাস্টের কথা ক্লিয়ার। শুনেন, 15 অ্যামেন্ডমেন্টের রায়ে রেফারেন্ডাম ফিরে এসেছে, কিন্তু সেটা এখন আপিল পেন্ডিং। সো আজকের কনস্টিটিউশনে রেফারেন্ডামটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করা হয়েছে, সেটা এখনো আমাদের কনস্টিটিউশনে নাই। তাহলে আপনি একদিকে বলবেন যে কনস্টিটিউশনে যেহেতু গণভোট নাই অতএব ভোট করতে পারবো না, আবার তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান, কিভাবে? এটা দ্বিচারিতা না? তার মানে নির্বাচন চাওয়া যাবে না, আপনি বলছেন সংবিধানে নির্বাচন চাইতে হবে সনদের ভিত্তিতে। আবার জুলাই সনদ হচ্ছে এই দেশের মুক্তির সনদ, জুলাই সনদ হচ্ছে ভারতীয় জুলাই সনদ আপনারা স্বাক্ষর করলেন, এটাকে আপনি লিগ্যাল বেসিস দেন, অর্ডার পাস হচ্ছে, অর্ডারের মধ্যে ভোট করবেন।